আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, শুভ নববর্ষ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আবদুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধারণা ছিল, বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল, ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে, সেটি হলো
সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন, শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতির নির্বাচন আছে যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতির নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে। যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়, তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে,
আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এই ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার, কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, গত এক সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার জেলা কমিটি এবং যুবলীগের কুষ্টিয়া ও চট্টগ্রাম উত্তর কমিটি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের 50টি থানা ও উপজেলা কমিটি দেওয়া হয়েছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তারপরও কোনো কারণে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বিএনপি প্রার্থীর বিপক্ষে যাদের শক্তিশালী অবস্থান থাকবে তাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির বিরোধী পক্ষগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। 14 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই মঞ্জুর আলম ছিলেন একসময় আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। 2010 সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন। আবার 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হন মঞ্জুর আলম। জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক মেয়র মঞ্জুরকে এনসিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চায়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, যদি চট্টগ্রামের দলটির শক্তিশালী কোনো প্রার্থী মামলা বা অন্য কোনো কারণে নির্বাচন করতে না পারে, তাহলে তারা বিএনপি বিরোধী প্রার্থীকে সমর্থন দিবে। আবার কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি তার দলের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করেন। সে আলোচনার পর আওয়ামী লীগের সিলেটের কয়েকজন নেতা যারা এখন লন্ডনে থাকেন, তাদের সাথেও জামাতের নেতাদের কথা হয়েছে। সব মিলিয়ে পেশাজীবী হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার কৌশল আঁটছে আওয়ামী লীগ। সেটি নিয়ে এরই মধ্যে জামাত ও এনসিপি শীর্ষ কয়েকজন নেতার সাথে তাদের বৈঠক হয়েছে, এমন দাবিও পাওয়া গেছে আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, 1 নম্বর সমস্যা কি, আমি বলবো যে চাঁদাবাজি মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছে। যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে 1 নম্বর সমস্যা চিহ্নিত করতেন, তাহলে সেখানে দুটো সমস্যা আসতো। প্রথম সমস্যা ছিল আইন শৃঙ্খলার অবনতি এবং দ্বিতীয় ছিল মব, এবং এই দুটো সম্মিলিতভাবে মব এবং আইন শৃঙ্খলার অবনতি। তখনও চাঁদাবাজি হয়েছে, কিন্তু সেই চাঁদাবাজি মবের কারণে, আইন শৃঙ্খলার অবনতির কারণে প্রথম 1 নম্বর আসতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইন শৃঙ্খলা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আগের চাইতে ভালো হয়েছে। মানুষের মধ্যে নিরাপত্তা বোধ চলে এসছে, পথে ঘাটে ছিনতাই, রাহাজানি এগুলো তুলনামূলকভাবে কমে গেছে। কিন্তু 1 নম্বর সমস্যা হিসেবে চাঁদাবাজি এখন প্রতিটি জনপদের মানুষের জীবনকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। সাম্প্রতিক সময় এটা যে কতটা নির্মম সেটা আপনারা জানেন, যে একজন মানবিক ডাক্তার বাংলাদেশে খুবই প্রশংসিত, আলোচিত, এবং তার মুখ
এবং অঙ্গভঙ্গি সবকিছুই পবিত্র। তিনি কিডনির ডাক্তার, কিডনি চিকিৎসক। তার হাসপাতালে এ যাবৎ 2000 কিডনি রোগীর তিনি বিনামূল্যে অপারেশন করে দিয়েছেন। তো সেই মানবিক ডাক্তারের যে ক্লিনিক, সেই ক্লিনিকে চাঁদাবাজি করেছে বিএনপির নামে, যুবদলের নামে। বিষয়টি প্রধানমন্ত্রীর কানে গেছে, তিনি যুবদলের সভাপতিকে পাঠিয়েছেন। ইতিমধ্যে চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে, তার সহযোগী সহ। কিন্তু এগুলো যতটা না আলোচিত হচ্ছে, তার চেয়ে বেশি আলোচিত হচ্ছে সেই যে মানবিক ডাক্তার, তিনি অশ্রু সিক্ত নয়নে ঝরঝর করে তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু আবেগে তিনি সেই কথাগুলো বলতে পারছেন না। তার সেই অশ্রুসিক্ত নয়নের ছবি সম্বলিত ফটোকার্ড সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এর ফলে চাঁদাবাজির যে ঘটনাটি আবার নতুন করে সামনে চলে এসছে। র্যাব অনেকদিন ধরে নিষ্ক্রিয়। শেখ হাসিনার পতনের পর থেকে আসলে র্যাব নিষ্ক্রিয় পুরোপুরিভাবে। আর এর আগে যখন জাতিসংঘে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তখন র্যাব অটোমেটিক্যালি তাদের কার্যক্রম তারা গুটিয়ে এনেছিল। এই বাহিনীটি বিএনপির জমানায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিএনপির প্রথম দিকে এই বাহিনীটির যে কার্যকারিতা, তার ফলে বিএনপির শাসন ক্ষমতাটা টিকে গিয়েছিল এই র্যাব প্রতিষ্ঠা করার ফলে। আদারওয়াইজ যেভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি ওটা বেড়ে গিয়েছিল, তখন র্যাবের উপস্থিতি মানুষ আশীর্বাদ হিসাবে নিত। কিন্তু যা হয়, যে কোনো একটা বাহিনী, যে কোনো একটা মানুষ, যে কোনো একটা পরিবার প্রতিষ্ঠান যখন খুব ভালো করে এবং মানুষ প্রশংসা করে, তখন আর তারা স্বাভাবিক অবস্থায় থাকে না। র্যাবেরও ঠিক সেম অবস্থা হলো। সেনাবাহিনী থেকে, পুলিশ বাহিনী থেকে যে সমস্ত লোক র্যাবে পদায়ন লাভ করত, সঙ্গে সঙ্গে তাদের একটা বিরাট অংশ আজরাইলে পরিণত হতো। এবং শেখ হাসিনার জমানাতে নয়, একেবারে বিএনপি জমানাতে শেষের দিকে এই র্যাব রীতিমতো ফ্রাঙ্ক আইনস্টাইনের দানবে পরিণত হয়েছিল 2005 এবং 2006 সনে। এবং তারপর সেই দানব হতে হতে তারা মহাদানব হয়ে গিয়েছিল। এবং নারায়ণগঞ্জের যে হত্যাকাণ্ড, কিংবা ইলিয়াস আলীর যে গুম, চৌধুরী আলমের গুম থেকে শুরু করে আরো বহু অপকর্মের সাথে তারা যেভাবে নিজেদেরকে জড়িয়ে পড়ে ফেলেছিল, সেটা রীতিমতো ডাকাতি বললেও ভুল হবে। একজনের পক্ষ হয়ে চাঁদাবাজি করা, খুন করা, ধর্ষণ করা, এরপরে নারী লিপ্সা থেকে শুরু করে, মানে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন কোনো পাপ কার্য নাই যে কাজের অভিযোগ তাদের ছিল না। এবং এটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেল যে নারায়ণগঞ্জে 7 মার্ডারের মাধ্যমে বলতে গেলে আল্লাহর গজব নাজিল হলো এই বাহিনীটির প্রতি। এরপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আসলো। এরপর থেকে এরা চুপচাপ, কিন্তু আবার নতুন করে তাদেরকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা শুনেছিলাম যে র্যাব বিলুপ্ত করে দেওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে না। আপনারা জানেন যে সরকার চাঁদাবাজির ব্যাপারে সতর্ক অবস্থানে আছে, তারা জানে। এবং ইতিমধ্যে নাকি 4500 সারা দেশে চাঁদাবাজ আছে, শীর্ষ চাঁদাবাজ, যাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। তারা গোয়েন্দার নজরদারিতে আছে এবং তাদেরকে মানে একেবারে টার্গেট করে করে ধরা হবে, এরকম প্রচার পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, র্যাবের পক্ষ থেকে করা হচ্ছে। যখন এই ধরনের আওয়াজ হয়, আপনি ধরে নিতে পারেন যে সেখানে কিছুই হয় না। ফলে এই যে 4500 চাঁদাবাজ ধরবে, এটা আমার কাছে মনে হচ্ছে চাঁদাবাজ ধরা তো দূরের কথা, এখানে চাঁদাবাজদের পশমও তারা স্পর্শ করতে পারবে না। লোক দেখানো হয়তো 4500 চাঁদাবাজের মধ্যে 4.5 ডজন বা 4.5 হালি তারা ধরতে পারেন, আবার তারা বের হয়ে আসবে এবং জেলখানাতে গিয়েও তারা সেই চাঁদাবাজি চালাবে। যারা জেলে গেছেন এবং জেলে যারা কুখ্যাত সন্ত্রাসীদেরকে দেখেছেন, তারা জানেন যে সন্ত্রাস এবং চাঁদাবাজের যে নেটওয়ার্ক এরকম একটা শক্তিশালী অবস্থায়, যে চাঁদাবাজরা কলকাতাতে থাকুক, সন্ত্রাসীরা দুবাইতে থাকুক কিংবা জেলখানাতে থাকুক, ডাজ নট ম্যাটার, তাদের যদি সিস্টেমটা চালু থাকে তাহলে তারা যে কোনো জায়গাতে বসে এই চাঁদাবাজিটা করতে পারে। ফলে আমরা কি দেখেছি, একজন ডাকাত শহীদ
একজন টোকাই সাগর, একজন মুরগি মিলন, একজন কালা জাহাঙ্গীর দৃশ্যপটে না থেকেও সারা বাংলাদেশকে তছনছ করে ছেড়ে দিয়েছেন। একজন সুইডেন আসলাম, একজন সুব্রত বাইন দীর্ঘদিন পুলিশের হেফাজতে থেকেছে, দীর্ঘদিন কারাগারে থেকেছে, কিন্তু এটা কোনো মিন করেনি, সমাজে কোনো উন্নয়ন হয়নি, তারা তাদের কাজগুলো করেছে। আবার ধরুন শীর্ষ সন্ত্রাসী জিসান থেকে শুরু করে অন্য যাদের নাম শুনতে আমরা পেরেছি, এরা কখনো ব্যাংককে থেকেছে, কখনো দুবাইতে থেকেছে, কিন্তু বাংলাদেশে তাদের সিন্ডিকেশনটা বন্ধ হয়নি। সেই অর্থে এখন এই নতুন সরকারের আমলে অতীতের চাঁদাবাজির যে সিন্ডিকেট ছিল প্রায় সবগুলো সিন্ডিকেট এখন আছে। তার সঙ্গে সঙ্গে যে সিন্ডিকেটের সাথে চাঁদাবাজ সিন্ডিকেটের সাথে 80-র দশকে 90-র দশকে রাজনীতিবিদদের আসলে সম্পর্ক ছিল না, কিন্তু 2001 সন থেকে এই চাঁদাবাজ সিন্ডিকেট আন্ডারওয়ার্ল্ডের যে ডন তাদের সঙ্গে একটা পলিটিক্যাল কানেক্টিভিটি চলে আসে। রাজনীতিবিদরা একে অপরের বিরুদ্ধে এই সিন্ডিকেটকে তারা ব্যবহার করতে থাকে। ফলে আমরা কখনো কখনো 7 স্টার গ্যাং, কখনো আমরা 5 স্টার গ্যাং তাদেরকে দেখেছি, এবং এখনও সেই গ্যাংগুলো কিন্তু সক্রিয় আছে। তাদের অনেকগুলো আস্তানা এই ঢাকা শহরে রয়েছে। কখনো তারা টঙ্গী, কখনো তারা উত্তরা, কখনো তারা মোহাম্মদপুর, কখনো তারা সায়দাবাদ, কখনো তারা গুলশান এর বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে তাদের সাম্রাজ্যের হেডকোয়ার্টার তারা স্থাপন করে বসে। তো যেটা বলছিলাম যে এই চাঁদাবাজির যে সিন্ডিকেটগুলো ইনুর জমানাতে যখন নতুন করে হাত বদল হলো, আওয়ামী লীগের হাত থেকে নতুন হাতে আসলো, তখন সেখানে অনেকে জড়িয়ে পড়ল। সেখানে আওয়ামী লীগ যারা ছিল তাদের দ্বিতীয় সারির তৃতীয় সারির যারা লোকজন তারা ছিলেন, তার সঙ্গে সঙ্গে আবার নতুন রাজনৈতিক সংযোগ, নতুন মাস্তান, বিদেশ থেকে অনেকে চলে এলো, জেলখানা থেকে অনেকে বের হয়ে এলো। ফলে এটা চাঁদাবাজির একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়ে গেল, এবং সেটি বর্তমান জমানাতে এসে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ফলে এক সময় যেটা ভারতের হাজী মস্তান, ছোট শাকিল, ছোট রাজন, দাউদ ইব্রাহিম, এই যে গ্যাংস্টারগুলোর নাম আমরা শুনতে পেরেছি, যারা কেবলই মাত্র ভারত নয়, মুম্বাই নয়, ইসলামাবাদ, মুম্বাই, দিল্লি, ঢাকা, দুবাই পুরো এলাকাতে দাপিয়ে বেড়াতো এবং এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তো এই সিন্ডিকেটের সঙ্গে বাংলাদেশের চাঁদাবাজ সিন্ডিকেটের যদি যোগাযোগ হয় বা হয়ে গিয়ে থাকে, আমি খুব আশ্চর্য হব না। আপনারা কি শুনেন নাই যে অতীতে দাউদ ইব্রাহিম কিভাবে মুম্বাই এবং ঢাকাতে তাদের প্রভাব বিস্তার করেছে? কত বড় আন্ডারওয়ার্ল্ডের ডনরা গিয়ে দাউদ ইব্রাহিমের সাথে দেখা করেছে, কোন চলচ্চিত্র নায়ক দেখা করেছে, নায়িকা গিয়ে দাউদ ইব্রাহিমের বাহুলগ্ন হয়ে এসেছে। আপনারা সেই খবর মোরালেস সবাই জানেন। দিস ইজ আন্ডারওয়ার্ল্ড। তো যেটা বলছিলাম যে শিরোনামে, যে চাঁদাবাজি সবাই বলছে বন্ধ হবে, অ্যাকশন হবে, কিন্তু এটা বন্ধ কেন হচ্ছে না, নির্মূল করা যাচ্ছে না? এর কারণ হলো পলিটিক্যাল পাওয়ার। রাজনৈতিক যে শক্তি, সেই রাজনৈতিক শক্তি যখন সামহাও চাঁদাবাজির সঙ্গে মিশে যায়, তখন চাঁদাবাজি কখনো বন্ধ হয় না। দ্বিতীয়ত হলো যে যখন একটি সমাজ ভেঙে পড়ে, আপনার চোখের সামনে চাঁদাবাজি হলো, একটা বিল্ডিংয়ে ধরেন 24টা 25টা বা 50টা 100টা পরিবার থাকে একটা ফ্ল্যাটে। তো সেখানে একটা পরিবারকে টার্গেট করে চাঁদাবাজরা অন্যায় করছে, প্রতিদিন বাড়ির সামনে তারা সিন ক্রিয়েট করছে, ঢিল মারছে, গালাগালি করছে, ইপটিজিং করছে। কিন্তু ওই পরিবারের ওই বিল্ডিংয়ে বসবাসরত কোনো মানুষ সংঘবদ্ধভাবে তারা বের হয়ে আসছে না, তারা চাঁদাবাজকে ঘেরাও করছে না, তারা ধরছে না, কেউ একজন সম্মুখ সারিতে